আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আজকের এই নতুন ভিডিওতে আমরা বিনিয়োগ গাইডলাইন অর্থাৎ বিনিয়োগের কৌশল ও পরামর্শ নিয়ে আলোচনা করব। তো যারা আমাদেরকে প্রথমবারের মতো দেখছেন তারা নিয়মিত ইনভেস্টমেন্ট রিলেটেড আইডিয়া এবং অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইদানিং ফেসবুকে কিছু পাবলিক গ্রুপে খুব ফ্রিকোয়েন্টলি যে প্রশ্নটি দেখা যায় সেটি হলো, আমার কাছে কিছু টাকা আছে, আমি এই টাকাটি কোথায় বিনিয়োগ করব। ধরুন আপনিও সেম প্রশ্নটি লিখে একটি পাবলিক গ্রুপে পোস্ট করে দিলেন এবং কেউ একজন এসে কমেন্ট করে দিল যে রেস্টিনিতে ইনভেস্ট করেন অথবা সি ভ্যালিতে ইনভেস্ট করেন। তো আপনি ওই লোকটির কমেন্ট দেখে ওনার সাথে কথা বলে নিশ্চিত হলেন যে উনি নিজেও কিছু ইনভেস্ট করেছে এবং তার কথা মতো আপনি আপনার পুরো টাকাটাই সি ভ্যালিতে অথবা রেস্টিনিতে ইনভেস্ট করে দিলেন এবং কিছুদিন পর জানতে পারলেন যে সেই রেস্টিনি অথবা সি ভ্যালি পুরোটাই একটা স্ক্যাম ছিল। এই যে আপনি আপনার পুরো টাকাটা একটি কমেন্টের উপর নির্ভর করে ইনভেস্ট করে দিলেন এবং দিন শেষে আপনি আপনার পুরো জমানো টাকা হারিয়ে ফেললেন, এর দায় কার? তো এইখানেই আমরা বড় ভুল করি। আমরা যখন দেখি কোনো একটা কিছুতে সবচেয়ে ভালো রিটার্ন পাওয়া যায়, আমরা আমাদের পুরো টাকা সেখানে ইনভেস্ট করে দেই এবং সেটা লাকিলি ভালো করলে অবশ্যই আমাদের ভালো হয়, কিন্তু সেটা খারাপ করলে আমরা বেশিরভাগই সেইখান থেকে হয়তো নিঃস্ব হয়ে যাই। তো আমরা যেন এমন ভুল না করি সেজন্য আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো অ্যাসেট অ্যালোকেশন। অর্থাৎ আমার কাছে যে টাকা বা অ্যাসেট রয়েছে আমি সেটি কোথায় কতটুকু ইনভেস্ট করব। তো কোথায় কতটুকু ইনভেস্ট করব সেটি জানার আগে আমাকে অবশ্যই জানতে হবে যে আমার কাছে কি কি অপশন অ্যাভেলেবেল আছে। বাংলাদেশে মোটা দাগে তিন ধরনের ইনভেস্টমেন্ট অপশনস অ্যাভেলেবেল আছে, যার মধ্যে প্রথমটি হলো ফিক্সড ইনকাম, সেকেন্ড ইকুইটি এবং থার্ড আদার্স। ফিক্সড ইনকামে আমরা যে ইনভেস্টটা করব সেটার থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি আমরা রিটার্ন হিসাবে পাবো এবং ইকুইটিতে আমরা যেখানে ইনভেস্ট করব সেখানের একটা মালিকানা পাবো। আদার্সে বাকি যেই ইনভেস্টমেন্ট ক্লাসগুলো রয়েছে বা অ্যাসেট ক্লাসগুলো রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখন যেহেতু জানি যে আমাদের কাছে মূলত মোটা দাগে তিনটি অপশন রয়েছে, তো এরপর হয়তো আমাদের পরবর্তী কোশ্চেন হবে যে আমরা কোথায় কতটুকু বিনিয়োগ করব। তো আমরা কোথায় কতটুকু বিনিয়োগ করব এটা বের করার জন্য আমরা একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে যাব, যার মধ্যে প্রথমটি হলো ব্যালেন্স ইওর পোর্টফোলিও বেসড অন ইওর এজ অ্যান্ড গোলস। তার মানে আপনার যে অ্যাসেট রয়েছে সেটিকে আপনার বয়স এবং আপনার লক্ষ্য হিসাবে ব্যালেন্স করতে হবে। এবং নাম্বার টুতে রয়েছে হোয়েন ইউ আর ইয়াং মিনিমাইজ বন্ডস ইন ইউর পোর্টফোলিও। তার মানে আপনার বয়স যখন তুলনামূলকভাবে কম বা আপনি যখন ইয়াং তখন আপনার পোর্টফোলিওতে বন্ডস বা ফিক্সড ইনকাম অ্যাসেট কম রাখতে হবে। আমরা এগুলো প্রত্যেকটি বিস্তারিতভাবে আলোচনা করব। তো তার আগে ৩ নাম্বারটি বলে নিচ্ছি। ৩ নম্বরে রয়েছে ট্রাই টু ইনভেস্ট ইন লো রিস্ক স্টকস উইথ স্ট্রং গ্রোথ পটেনশিয়াল। তার মানে আমাদেরকে চেষ্টা করতে হবে যে ওই স্টকগুলোতে বা ওই ইকুইটিতে ইনভেস্ট করতে যেগুলোতে রিস্ক কম্পারেটিভলি কম কিন্তু গ্রোথ পটেনশিয়াল কম্পারেটিভলি হাই। যাই হোক, চলুন প্রথম স্ট্র্যাটেজিটির বিস্তারিত দেখে নেওয়া যাক। তো প্রথমটি ছিল ব্যালেন্স ইউর পোর্টফোলিও বেসড অন ইউর এজ অ্যান্ড গোলস। দ্যাট মিন্স আমাদের পোর্টফোলিও বা আমাদের যে অ্যাসেট সেটাকে আমাদেরকে বয়স এবং লক্ষ্য অনুযায়ী ব্যালেন্স করতে হবে। তো প্রথম পয়েন্টে মেইনলি গোলসের পার্টটাতেই আমরা বেশি ফোকাস করব আর সেকেন্ড পার্টে আমরা এজের ব্যাপারটা দেখব। তো চলুন কয়েকটি কমন গোলস দেখে নেওয়া যাক এবং সেগুলোর এগেনস্টে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেটিও আমরা দেখে নিই। তো প্রথম গোলস হিসেবে আসে মান্থলি ফিক্সড ইনকাম। সো এটার মানে হলো কেউ যদি আসলে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি পেতে চায়, সো সে আসলে কোথায় ইনভেস্ট করবে। তো এই ক্ষেত্রে তার জন্য ট্রেজারি বন্ড, এফডিআর, টিপিএস, সঞ্চয়পত্র এগুলো কিন্তু একটা অপশন হতে পারে যদি সে মান্থলি একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি পেতে চায়। তারপরের গোলস হলো হালাল ইনভেস্টমেন্ট। সো অনেকেই বলে থাকবেন যে না, আমি আসলে ট্রেজারি বন্ড বা এফডি বা সঞ্চয়পত্র এগুলোতে যেতে চাই না, কারণ এগুলো ইন্টারেস্ট বেসড, আমি শুধুমাত্র হালাল ইনভেস্টমেন্টই করতে চাই। তাদের জন্য আসলে ইকুইটি অ্যান্ড আদার্স যেই ইনভেস্টমেন্ট সেক্টরগুলো আছে বা অল্টারনেটিভ যে ইনভেস্টমেন্ট সেক্টরগুলো আছে সেগুলো তাদের জন্য প্রযোজ্য হবে। এরপর গোল হিসাবে আমরা যদি দেখি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সো কেউ ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে তার কোথায় ইনভেস্ট করা উচিত বা কোথায় ইনভেস্ট করতে হবে তাকে, সেটি আমরা দেখতে পাচ্ছি ফিক্সড ইনকাম, ইকুইটি, কর্পোরেট বন্ডস অ্যান্ড আদার্স। তো এই জায়গাটায় তাকে কিন্তু বন্ডস আর ইকুইটিতে একটা ব্যালেন্স করে ইনভেস্ট করতে হবে যাতে সে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি পায় এবং তার যে অ্যাসেট রয়েছে সেটাও যেন ক্রমাগতভাবে বাড়তে থাকে। তারপরের গোলসে আমরা দেখতে পাচ্ছি রিটায়ারমেন্ট প্ল্যান। সো কেউ রিটায়ারমেন্ট প্ল্যানস করতে চাইলে তাকে কিন্তু ফিক্সড ইনকাম, ইকুইটি, কর্পোরেট বন্ডস অ্যান্ড আদার সেক্টরে ইনভেস্ট করতে হবে। তো এইটাও ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মতো অলমোস্ট সেম।
এইবার আমরা ২ নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করব। সো ২ নাম্বার পয়েন্ট হোয়েন ইউ আর ইয়াং মিনিমাইজ বন্ডস ইন ইওর পোর্টফোলিও। ২ নাম্বার পয়েন্টে আমরা মেইনলি বয়স নিয়ে কথা বলবো। আর এইখানে বন্ডস কিন্তু আসলে সবগুলো ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাসকে রিপ্রেজেন্ট করতেছে। সো বন্ডসের আন্ডারে কিন্তু এফডি, ডিপিএস ওইগুলাও আমরা ধরতেছি। তো আপনার যখন বয়স কম থাকবে বা আপনি যখন ইয়াং এজে থাকবেন তখন কিন্তু আপনি আপনার পোর্টফোলিওর বেশি অংশ ইকুইটিতে অ্যালোকেট করতে পারবেন এবং সেটি করাই কিন্তু আপনার জন্য সুইটেবল হবে। এবং বয়স বাড়ার সাথে সাথে আপনাকে ইকুইটি থেকে অ্যালোকেশন কমিয়ে বন্ডে অ্যালোকেশন বাড়াতে হবে। তো আপনি আপনার পোর্টফোলিওর কত পার্সেন্ট ইকুইটিতে রাখবেন এবং কত পার্সেন্ট বন্ডে রাখবেন সেটার জন্য কিন্তু একটি খুব সহজ ফর্মুলা রয়েছে। চলুন আমরা ফর্মুলাটি দেখে নিই। তো ফর্মুলা অনুযায়ী আপনার বয়স যত আপনি আপনার অ্যাসেটের তত পার্সেন্ট বন্ডসে অ্যালোকেট করবেন এবং ১০০ থেকে আপনার বয়স বিয়োগ করলে যা থাকবে অথবা বন্ডসে ইনভেস্ট করার পরে আপনার কাছে যা থাকবে বাকিটা আপনি ইকুইটিতে ইনভেস্ট করবেন। তার মানে আপনার এজ যখন 25 আপনি বন্ডসে ইনভেস্ট করবেন 25% এবং ইকুইটিতে ইনভেস্ট করবেন 75%। আর আপনার বয়স যখন 35 আপনি বন্ডসে ইনভেস্ট করবেন 35% এবং ইকুইটিতে ইনভেস্ট করবেন 65%। এবং আপনার বয়স যখন 60 তখন আপনি বন্ডসে ইনভেস্ট করবেন 60% এবং ইকুইটিতে ইনভেস্ট করবেন 40%। এতে করে আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনি আপনার অ্যাসেটকে হাইয়ার রিস্ক অ্যাসেট ক্লাস থেকে লোয়ার রিস্ক অ্যাসেট ক্লাসে ধীরে ধীরে শিফট করে ফেলছে। তার মানে এই পদ্ধতি অবলম্বন করলে আপনি কিন্তু আপনার রিস্ক ম্যানেজমেন্টটা মোর এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারবেন। এই পর্যায়ে আমরা ৩ নাম্বার পয়েন্টটা দেখে নেব। সো ৩ নাম্বার পয়েন্টে বলা ছিল ট্রাই টু ইনভেস্ট ইন লো রিস্ক স্টকস উইথ স্ট্রং গ্রোথ পটেনশিয়াল। তার মানে আপনাকে এরকম স্টক বা এরকম ইকুইটিতে ইনভেস্ট করতে হবে যেগুলোর রিস্ক লো বাট সেই তুলনায় তাদের গ্রোথ পটেনশিয়াল হাই। সো এই পয়েন্টটার জন্য আপনি যে স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারেন সেটা হলো ব্লু চিপ কোম্পানিজ। তার মানে আপনি কিন্তু ব্লু চিপ কোম্পানিগুলোকে সিলেক্ট করতে পারেন যেগুলাতে ইনভেস্ট করে একটু লো রিস্কিয়ার হয়ে থাকে। স্টেবল আর্নিংস, সো আপনি এরকম কোম্পানিগুলোকেই সিলেক্ট করতে পারেন যাদের আর্নিংসটা স্টেবল। ডিভিডেন্ড স্টকস, আপনি এরকম কোম্পানিগুলোকে সিলেক্ট করবেন যারা কম্পারেটিভলি একটা ভালো ডিভিডেন্ড পে করে থাকে। র্যাপিড এক্সপানশন, আপনি ওই টাইপের কোম্পানিগুলোকে সিলেক্ট করবেন যাদের সেক্টর বা যেই কোম্পানিগুলা র্যাপিডলি এক্সপান্ড করতেছে বা যেই সেক্টরটা র্যাপিডলি এক্সপান্ড করতেছে। তো এই স্ট্র্যাটেজিগুলা আপনি যদি মেনে চলেন আপনি কিন্তু আপনার রিস্ককে মিনিমাইজ করতে পারবেন এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে এগিয়ে যেতে পারবেন। তো আমরা এখানে উদাহরণ হিসাবে এরকম কয়েকটি কোম্পানির নাম বলছি। আমাদের স্টক মার্কেটে লিস্টেড এরকম কোম্পানিগুলোর মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে: স্কয়ার ফার্মা, ম্যারিকো, গ্রামীণফোন, লাফার্জহলসিম এবং ওয়ালটন। এছাড়াও আরও বেশ কিছু কোম্পানি রয়েছে, আমি জাস্ট এখানে ৫টি কোম্পানির নাম বললাম। এইবার আমরা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বা আদার্স ইনভেস্টমেন্টগুলো নিয়ে একটু কথা বলি। তো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বা আদার ইনভেস্টমেন্টের মধ্যে রয়েছে গোল্ড। তো আপনি কিন্তু চাইলে গোল্ডে ইনভেস্ট করতে পারেন। গোল্ড কিন্তু আপনাকে ইনফ্লেশনের বিরুদ্ধে একটি সুরক্ষা দিবে। সিলভার মানে রূপা, সোনার মতো রূপাও কিন্তু আপনাকে ইনফ্লেশনের বিরুদ্ধে সুরক্ষা দিবে। রিয়েল এস্টেট, আপনি চাইলে জমি, বাড়ি, ফ্ল্যাট এগুলাতেও ইনভেস্ট করতে পারেন। এগ্রিকালচার, আপনি চাইলে কৃষি কিংবা অ্যাগ্রো ফার্ম এইসব জিনিসও ইনভেস্ট করতে পারেন। স্টার্টআপস, তো নতুন কোম্পানি বা স্টার্টআপ কোম্পানি যেগুলোর কিন্তু হিউজ পটেনশিয়ালিটি রয়েছে এরকম কোম্পানিতে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। আদার্স, সো আদার্সের মধ্যে ডিজিটাল অ্যাসেট, আর্ট কালেকটিভস এগুলো পড়ে যায়। সো আপনার চাইলে এগুলোতেও ইনভেস্ট করতে। তো আমি ধরে নিলাম আপনি এই ভিডিও দেখে সবগুলো অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করেছেন। এখন কি আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন বা এখন কি আপনার নিশ্চিন্তে থাকা উচিত? আমি বলবো না। এরপরেও কিন্তু আপনাকে আপনার পোর্টফোলিওটাকে রিব্যালেন্স করতে হবে সময়ের সাথে সাথে বা সময়ের প্রয়োজনে। ধরুন যুদ্ধ বা ইনফ্লেশনের কারণে ইকুইটি মার্কেটে একটি ক্র্যাশ আসতে পারে অথবা ইকুইটি মার্কেট একটি বড় বাবল ক্রিয়েট করে ফেলেছে, এখন ইকুইটি মার্কেটে একটা ক্র্যাশ আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি ইকুইটি মার্কেট থেকে ধীরে ধীরে টাকা তুলে নেবেন এবং সেই টাকাকে আরেকটু স্টেবল বা আরেকটু সিকিউরড একটা জায়গায় ইনভেস্ট করবেন, যেটা হতে পারে বন্ড। তো এর মাধ্যমে কিন্তু আপনি আপনার পোর্টফোলিওকে রিব্যালেন্স করছেন, যেখানে আপনি ইকুইটি থেকে আপনার অ্যাসেট অ্যালোকেশন কমিয়ে বন্ডে অ্যাসেট অ্যালোকেশনটা বাড়িয়ে দিচ্ছেন। তো আপনাকে কিন্তু আপনার পোর্টফোলিওটাকে রিব্যালেন্স করতে হবে যদি কখনো প্রয়োজন হয়। এইবার আমি কিছু ফাইনাল টিপস দিব। সো ফাইনাল টিপসের মধ্যে প্রথম টিপসটাই আসে, সেট ইউর গোলস। তো আপনাকে কিন্তু আপনার গোলস সেট করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ইনভেস্ট করতে হবে। ডাইভার্সিফাই ওয়াইজলি, তো আপনার যে অ্যাসেট রয়েছে সেটাকে কিন্তু আপনি ওয়াইজলি ডাইভার্সিফাই করতে হবে, যে কখন কোথায় কতটুকু অ্যালোকেট করবেন সেটা কিন্তু আপনাকে ওয়াইজলি ডিসিশনটা নিতে হবে। স্টে আপডেটেড,
আপনাকে কিন্তু ইকোনমিক্যাল কন্ডিশন বা গ্লোবাল পলিটিক্স এইসব ব্যাপারেও কিন্তু আপডেটেড থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনার পোর্টফোলিওকে রিব্যালেন্স করতে হবে। বি পেশেন্ট। সো আপনার যেই অ্যাসেটটি রয়েছে সেইটিতে আপনি ইনভেস্ট করে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে আপনার যে কাঙ্ক্ষিত রিটার্ন রয়েছে সেটির জন্য অপেক্ষা করতে হবে। বি কনসিস্টেন্ট। এবং আপনাকে কিন্তু কনসিস্টেন্টলি ইনভেস্ট করতে হবে, কারণ কনসিস্টেন্টলি ইনভেস্ট না করলে আপনি কিন্তু আপনার যে গোল রয়েছে সেটিতে কিন্তু পৌঁছাতে পারবেন না। সবশেষে কনসিডার মিউচুয়াল ফান্ডস। তো আপনার যদি মনে হয় যে না আপনি আপডেটেড থাকতে পারবেন না অথবা আপনি ওয়াইজলি আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের কথাও চিন্তা করতে পারেন বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ব্যাপারটাও ভেবে দেখতে পারেন। যাই হোক, আজকে এতটুকুই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাওয়ার আগে যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কী ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে